স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আসো খাবে। আমি রুমে গিয়ে খাবো। বাটিতে স্যুপ নিয়ে পাশে সদ্য টোস্ট করা পাউরুটির টুকরো সাজিয়ে রোজা জানালো, আজকে আমার সাথে খেয়ে দেখো, ভালো লাগবে। আসমান জবাব দিল না কোনো। হাতের ফ্লাস্কে আঙুলগুলো চেপে বসেছে। রোজা পিছনে ঘুরে হাত আলতো করে ছুঁয়ে দিয়ে মৃদু হেসে বলল, ওই আসো। সাথে সাথে এক ঝটকায় নিজের হাত সরিয়ে নিল আসমান। নয়নে অকস্মাৎ ফুটে ওঠা বিতৃষ্ণা রোজার চিত্তে চির ধরিয়ে দিল। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বজ্রকণ্ঠের ধ্বনি কর্ণপাত হতেই হৃদয়ের ভেতরটা কেমন হু হু করে উঠল। দৃষ্টি সরিয়ে নিল রোজা, গুটিয়ে নিল হাতখানা। একটু বেশি অধিকার ফলিয়ে ফেলল সে। আমি করোনা পছন্দ করি না। বাক্যটি রোজার অন্তরে বিঁধল মৃদু আলোড়নে। উল্টো ঘুরল আসমান। চুপচাপ এগোলো কিচেনের বাইরের দিকে। পিছনে স্থির দণ্ডায়মান রোজা। আমি তোমায় করুণা করছি না। কর্ণগোচর হলেও আসমান ফিরে তাকালো না। সোজা চলে গেল সিঁড়ির কাছে। একে একে ধাপ বেয়ে উপরে ওঠার সময় হঠাৎই পকেটে থাকা ফোনটি ভাইব্রেট করে উঠল। এক হাতে বের করে ফোন রিসিভ করে কানে দিল সে। নিজে থেকে কিছুই বলল না। ওপাশের কথা শেষ হতেই যথারীতি ফোন কেটে পুনরায় পকেটে ঢুকিয়ে আড়াল হয়ে গেল নিজ আস্তানায়। একলা দাঁড়িয়ে থাকলো রোজা, কিং কর্তব্য বিমূঢ়। পাগলের মতন হাসছে নিহাদ। উৎফুল্ল কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে চলেছে আবদ্ধ দেওয়াল জুড়ে। হাতের দুই আঙুলের ফাঁকে ঝুলছে ভেপ, সেটা ঠোঁটে ছোঁয়ানোর প্রচেষ্টায় অব্যাহতি চলছে। এমন বেপরোয়া অবয়বের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে সামনে বসা মানুষটি। কিছুটা দূরেই দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে থাকা আকাশ ক্ষণে ক্ষণে তাকাচ্ছে। পুনরায় দৃষ্টি সরিয়ে নিয়ে কি যেন ভাবছে। নাইস জোকস মিস্টার মাহিন। ম্রিয়মান হয়ে এলো নিহাদের হাসি, তবে সম্পূর্ণ মুছে যায়নি। চেহারা জুড়ে এমন এক উচ্ছলতা যেন ভীষণ বিনোদিত হয়েছে। আসমান ভাইয়ের খবর বের করতে আমার পেট খুঁচিয়ে লাভ কি? অপর প্রান্তে বসে থাকা মাহিন নামক লোকটি কিছুটা কর্কশ কণ্ঠে উচ্চারণ করল, তুমি খুব ভালো করে জানো নিয়াত কেন তোমাকে সন্দেহ করা হচ্ছে। আসমান বেঁচে থাকবে আর ওর সম্পর্কে তুমি এটাও জানবে না। এমনটা আমি কেন কোনো পাগলেও বিশ্বাস করবে না। পাগল ছাগল বিশ্বাস অবিশ্বাস করিয়ে না করিয়ে কি লাভ আমার? নিহাদের প্রশ্নে আকাশ এবং মাহিন দুজনেরই মাথা চক্কর দিয়ে উঠল। প্রশ্নটির ধাঁচ মেলাতে পারছে না, কেমন ধাঁধায় পড়ে গেছে। তাদের চেহারায় দ্বিধা লক্ষ্য করে পুনরায় হেসে উঠল নিহাদ। ভেপ ঠোঁটে ছোঁয়ালো, উল্টাপাল্টা কথা বলে আমাদের সময় নষ্ট করার পায়তারা করো না। তুমি যদি কিছু জেনে থাকো তাহলে এক্ষুনি বলো, না হলে তোমাকে। ভয় দেখিয়ে লাভ নেই, সে তো কবেই মুছে গিয়েছে এই অন্তর থেকে। ধোঁয়া বায়ুতে ফুস করে ছেড়ে তারপর বিড়বিড় করল নিহাদ। কঠোর দৃষ্টি নিক্ষেপ করা হলেও তাতে কাজ করা হয়েছে। হঠাৎ আকাশ এগোলো, নিজের ফর্মাল প্যান্টের পকেটে উভয় হাত ঢুকিয়ে নিহাদের দিকে চাইল নিষ্পলক নয়নে। সেদিন হোম কেয়ার হসপিটালে ওই ছেলের সাথে তুমিও ছিলে নিহাদ, সাহায্য করেছো তাকে। উপস, ধরা পড়ে গেলাম নাকি? খিলখিল করে হাসতে থাকলো নিহাদ, যে হাসির ধ্বনি বিরক্তি ধরিয়ে দেয় শরীরে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে আকাশ নিজেকে স্থির রাখল। পরক্ষণে নিহাদের অবিচলিত চেহারায় দৃষ্টিপাত ঘটিয়ে জানালো, একবার সাবধান করেছি, গোলাম হয়ে প্রভুর দিকে অস্ত্র তোলার পরিণাম ভালো হবে না। আমি আমার প্রভুর দিকে শুধু অস্ত্র কেন, কখনো নজর তুলেও তাকায় না। অকৃতজ্ঞ কুত্তা না এই নিহাদ। নিহাদের হঠাৎ ভারীক্ষী কণ্ঠস্বর বুকে কেমন কাঁপন ধরিয়ে দেয়। অদ্ভুত এক শক্তি আছে তাতে, অনুভবের শক্তি। আকাশ এক নজর মেঝের দিকে তাকালো। যান্ত্রিক ভঙ্গিতেও প্রকাশ পেল এক চিলতে হাসি। তোমার এই প্রভু আসমান ভাই নিশ্চয়? জবাব দিল না নিহাদ। ভেদ পড়ল ঠোঁটে, চেয়ে থাকলো সিলিংয়ের দিকে। মাহিন ঝট করে উঠে দাঁড়ালো, টেবিলে একটা চাপড় দিয়ে উচ্চ কণ্ঠে বলে উঠল, তুই আসলেই একটা কুত্তা নিয়াত। দেখি তোর প্রভু তোকে বাঁচাতে আসে নাকি, তার জন্য জান কুরবান হবে তোর। টুর শব্দও করল না নিহাদ। আধ ঘন্টার মাথায় সে আবদ্ধ হলো একটি চেয়ারে। একের পর এক বিধরক মারে সর্বাঙ্গ রক্তস্নাত হয়ে উঠল, তবুও
অধর থেকে উৎফুল্ল হাসির বিলুপ্তি ঘটল না, বরং যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো প্রফুল্লতার পরিমাণ। টর্চার সেলে তাকে টর্চারের কাজে লিপ্ত কেবি গ্রুপের সৈনিকরাও এমন নিটল হাস্যোজ্জ্বল অবয়বে ভীত। তাঁদেরই নেতা সে, প্রজা হয়ে রাজার শরীরে আঘাত হানতে একটু হলেও বাঁধছে তাদের। মিনাস, থামলে কেন? মার মার, কি বলেছিল মনে আছে? গাড়ের দিকে মারলে বেশি ব্যথা লাগে। আরেকটা সেন্সিটিভ স্পট হচ্ছে হাত পায়ের আঙ্গুল। মিনহাজ নামক সৈনিকের হাত কাঁপতে থাকলো। সহস্র প্রচেষ্টা সত্ত্বেও নিহাদের শরীরে আঘাত করার সাহস পেল না। আরে বেটা, তোরা ভয় পেলে হবে? বাসারও আরও একজন লিডারের ডিএন্ড করার শখ হয়েছে। তোরাই তো সৈন্য সমান্ত, তোরা না করলে কে করবে? রাফার বাপ। সঙ্গে সঙ্গে আঘাতটা এলো মাথা বরাবর। ঝরে পড়ল নিহাদ। স্পষ্ট অনুভব করলো কপাল বেয়ে গড়াতে থাকা উষ্ণ তরল টপ টপ করে পড়ছে বুট জুতোর উপর। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। হাসি ক্রমেই মলিন হয়ে পড়ছে। সেই ঝাপসা পটে ভেসে উঠল অতীতের চিত্রগুলো। চট্টগ্রামের মুরাদপুর অঞ্চল। ফুটওভার ব্রিজের নিচে দিয়ে বয়ে চলা ব্যস্ত সড়ক। মুড়ির টিনের মতন লোকাল বাসগুলো হাঁকডাঁ খাগিয়ে ধুমধুমার হর্ন বাজিয়ে নিজেদের গন্তব্যে চলছে। রেষারেষি লেগেছে এক ড্রাইভারের সঙ্গে অন্য ড্রাইভারের। অশ্রাব্য খারাপ ভাষা ভেসে আসছে ক্ষণে ক্ষণে। তবুও পরোয়া নেই ব্যস্ত জীবনে ছোটাছুটি করতে থাকা শহরবাসী। কারো আছে কলেজ, কারো ভার্সিটি, কারো অফিস, কারো বা ঘরে ফেরার তারা। সড়কের ধারে থাকা বিরিয়ানির দোকানগুলো মুখর হয়ে রয়েছে মধ্যবিত্ত থেকে আরম্ভ করে সামর্থ্যবান লোকেদের ভিড়ে। খুব কমই নিম্নবিত্তদের পদচারণা এদিকে চোখে পড়ে। সাধারণ কুলি মজুর রিক্সাওয়ালা নিজেদের দুপুরের খাবারের জন্য ভিড় করে ভাতের হোটেলে। বিরিয়ানির সামর্থ্য তাদের নেই। হাজির বিরিয়ানির দোকানটির সামনের সড়কে দাঁড়িয়ে আছে কিশোর বয়সের ছেলেটি। পরিধানে মলিন শার্ট এবং ছেঁড়া 3/4 প্যান্ট, হাতে একটা পলিথিন, যাতে একটুখানি ভাত আর পেঁয়াজ মরিচ। টাকর টাকর চোখ জোড়া চেয়ে রয়েছে বিরিয়ানির দিকে। প্লেটে প্লেটে সাজিয়ে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে পরিবেশনের জন্য। কাচের দরজা দিয়ে চোখ পড়ছে ভেতরের মানুষগুলোর প্রফুল্ল বাক্য বিনিময় এবং খাবারের স্বাদ আস্বাদন। লিকলিকে পাজরা একটু এগোয়, পরে আবার কি যেন ভেবে থমকে পড়ে। মুষ্টিবদ্ধ হয়ে আসে হাত। দরকার হলে খুন খারাপই করবে, তবুও ভিক্ষা নয়। এমন এক অন্তর্জ্বালা বক্ষ জুড়ে। ইট ভাঙতে ভাঙতে কালো হয়ে আসা হাতে মুখ মুছে নেয়। সেই কালিতে চেহারা হয় মলিন। কপালের ক্ষত চিনচিন করে ওঠে। যন্ত্রণায় মুখ কুচকে আসে। আগের রাতে গলির মোড়ে 3টাকে একাই শুয়ে দিয়েছিল। কত বড় দুঃসাহস! ফুটপাত দখল করতে আসে। এখন আসলে আরো কয়েক ঘা দেবে, এমন পঞ্চিতে। পিছিয়ে এলো সহসাই। বিরিয়ানির সুঘ্রাণ পেটে মোচড় দিচ্ছে। উল্টো ঘুরে যে না ভিন্ন পথে পা বাড়াবে, অমনি ধাক্কা খেলো শক্ত সামর্থ্য পুরুষালী দেহের সঙ্গে। কোন সুধা? কপাল ডলতে ডলতেও সামনের দৃশ্য দেখে থেমে গেল। চোখ জোড়ায় ফুটে উঠল কিঞ্চিত বিস্মিত এক দৃষ্টি। সামনে দাঁড়িয়ে এক যুবক, পরিধানে ফুলহাতা টি শার্ট আর জিন্স, চেহারায় শুভ্র বর্ণের মাস্ক, মাথায় সানক্যাপ, চোখ আড়াল নীলচে সানগ্লাসে। পাশ কাটিয়ে চলে আসছিল, কিন্তু কণ্ঠস্বরটি থমকাতে বাধ্য করলো। বিরিয়ানি খাবে? অগ্নি দৃষ্টিতে পিছনে চাইল কিশোর। টেয়া দিবি না? আরে ভিক্ষা দিবেন? বোঝা গেল যে যুবক চট্টগ্রামের ভাষা বুঝতে পারে। আমি 1 প্লেট সম্পূর্ণ খেতে পারি না, একজন সঙ্গী থাকলে ভালো হয়। ওডো আয় তো তালতপন লাগি না রে। মস্কারি করিবার জায়গানো ফরার এতর গত্তর অ্যাব্বাসন বিরানি হাই শেষ করিন পারের। উত্তর এলো না। যুবকের হাত চেপে বসলো কাঁধে। নির্দ্বিধায়, একবারও ভাবেনি এ এত নোংরা, ছুঁয়ে দিলে যদি অপবিত্র হয়ে যায়। এই বিষয়টি বিদ্ধ হলো কিশোর হৃদয়ে। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝেই নিজেকে আবিষ্কার করলো রেস্টুরেন্টের টেবিলে। আশেপাশের খদ্দেরগণ চেয়ে চেয়ে দেখছে। শুধুমাত্র ময়লা পোশাক পরে থাকা তাকেই নয়, বরং বিপরীত প্রান্তে বসে থাকা কিছুটা অভিজাত যুবকের দিকেও। মাস্ক খুলে রেখেছে সে, তাতে অতিরিক্ত শুভ্র ত্বক নজরে পড়ছে।
এত ফর্সা পুরুষ মানুষ ভাবের জন্মে দেখেনি কিশোর, তাই ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। কিরে বত্তা, মানে ডুবাইলানে? যুবকের কোমল অধরে ক্ষীণ এক হাসির রেখা ফুটল। মাথা কাত করে জানালো, মেলানিনের অভাব। মেলনি তোর বোন আরে, ইতিতুন কি ওইয়ে দে রসেনা কুরকুরাই রস বেক্কিন ভরি গেইউই নাকি? হাসিখানা বিস্তৃত হলো। অল্প একটু দেখা গেল দাঁতের অংশ। কথায় মজা পেয়েছে বোঝা গেল। মাথা নাড়ালো সে। মেলানিন কি জানা আছে। অয় রঞ্জক না ত্বকের রং সৃষ্টি করে? পড়ালেখা করো তাহলে। জিভে কামড় দিল অজান্তে। যতই রংবাজি মাস্তানি করুক, পেটের খাবার বাদ দিয়ে হলেও স্কুলটা এখনো চালু রেখেছে। কেন রেখেছে জানে না, পড়ালেখা করে কি হবে তাও জানে না, সাহেব হওয়ার ইচ্ছে নেই, তবুও পড়তে মন চায়। জ্ঞান তাকে টানে ভীষণভাবে। আর যাই হোক, বাপ মায়ের মতন কখনো নিজের শরীরে অশিক্ষিত ট্যাগটা লাগাতে চায় না। বিরিয়ানি চলে এলো, এক প্লেটেই। চামচ হাতে তুলে নিল যুবক। অপরদিকে ভদ্রতার বালাই ঘুচিয়ে গপাগপ গিলতে আরম্ভ করলো সে। কতদিন পর এই বিরিয়ানির স্বাদ জিহ্বায় ঠেকলো। নাম কি? এক চামচ মুখে দিয়ে জিজ্ঞেস করলো যুবক। মুখ ভর্তি বিরিয়ানি নিয়েই জবাব দিল সে। নিহাদ। গুনে গুনে 3 চামচ খেলো যুবক। সম্পূর্ণ প্লেট সাবার করলো নিহাদি। এক গ্লাস কোকে চিবুক ডুবিয়ে আর চোখে দেখলো যুবককে। মানি ব্যাগ বের করে বিল দিচ্ছে। নিহাদের দিকে ফিরল। ইংলিশ মিডিয়ামে পড়বে? অনে ফরাইবার না হুম। কিল্লাই দুনিয়াত আইসন দে শুক্রে শুক্রে 8 দিন ন আইস আর বাপ নে অনে। বড় ভাই। উঠে পড়লো চেয়ার থেকে। বের করলো একটি কার্ড। নিহাদের দিকে বাড়িয়ে রেখে দিল। কালকে সকাল 6:30 এই ঠিকানায় এসো, ঢাকায় নিয়ে যাব। আর কিছুই না বলে যুবক বাইরের দিকে এগোলো। অবাক চেয়ে রইল নিহাদ। কার্ডের ঠিকানার দিকে এক দৃষ্টে তাকিয়ে পরক্ষণে চেহারা বিকৃত করে বলে উঠল, ওটা ফাইউজ দে কি? আরে কিল্লাই ফন্না ফরাইবাল্লাই ঢ্যাং ঢ্যাং করি ঘরত ফরাই দে। যুবক পিছনে ঘুরল না, হাঁটা জারি রেখেছে। নিহাদ দ্রুত উঠে পিছু নিতেই কণ্ঠস্বর কর্ণগোচর হলো। কর্ম করলে ফল মেলে, গুন্ডাবাজি ভালোই জানো। নিজের জায়গায় সম্পূর্ণ স্থির হয়ে পড়ল নিহাদ। একটুও নড়তে সক্ষম হলো না, শুধু তাকিয়ে দেখল রহস্যময় যুবকটিকে দৃষ্টির আড়াল হয়ে যেতে। সিদ্ধান্তে অটল ছিল। কিছুতেই অচেনা কোনো মানুষের দ্বারস্থ হবে না। কেন হবে? দিন তো যাচ্ছে বেশ মরিচ ভাত খেয়ে। ভাগ্য নিহাদের ভালো থাকলে কিছুটা ডালও জোটে। কি দরকার এই একলা পেটের? পেটের হয়তো দরকার নেই, কিন্তু অন্তরের দরকার। আপনজন হিসাবে নিহাদের ভাববার মতন একটা মানুষ, যার ছায়াতলে আশ্রয় নেওয়া সম্ভব দুর্যোগের দিনগুলোতে। নিজের প্রয়োজন নয়, বরং আকাঙ্ক্ষায় নিহাদকে ভোর ভোর টেনে নিল আগ্রাবাদের 3 তারকা এক হোটেলের সামনে। ঘুমিয়ে পড়া শহর গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে সবেমাত্র। এর মাঝে হোটেলের সামনের সড়কে দাঁড় করানো এক মার্সিডিজ গাড়ি। অমোঘ এক আকর্ষণে পায়ে পায়ে হেঁটে নিহাদ পৌঁছেছিল পাশে। জানালায় মুখ বাড়িয়ে ভেতরে বসা ফর্সা শিশু সুলভ মায়াবী মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলেছিল, এ ডুবাইল বদ্দা আই সিডাঙ্গা ফোয়া মেডিত ফড়িল লো আর ফোয়ারে তেরিবিরি গয়তো আইলে ঠ্যাং ভাঙি হাত তোরে দিমু। হাতে রোলেক্স মডেলের সময় বলছি রাত 11:35। তেঁতুল গাছটির গুড়ির সাথে নিঃশব্দ অবস্থান আসমানের। সম্পূর্ণ কালো বর্ণের পোশাকে আবৃত শরীরে একেবারে মিশে গিয়েছে গাঢ় অন্ধকারের সাথে। শুধুমাত্র বিনিদ্র চোখজোড়া তীক্ষ্ণ নজর রাখছে সামনের একতলা ভবনটিতে। 8 ঘন্টার সময় ওইভাবেই স্থির থাকতে হলো তাকে। হঠাৎ পকেটে ভাইব্রেট করে উঠল ফোন। দ্রুত কানে তুলল। ভাই কোথায় যাচ্ছিস তুই? জবাব নেই, নীরব দৃষ্টি অনর লক্ষ্যে। স্বভাবে বুঝে গেল চারুলতা যে আসমান কোনো গুরুত্বপূর্ণ কাজে আছে।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আরিয়ার দাদু অসুস্থ হয়ে পড়েছিলেন, আমি হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ডক্টর উইস্টনের কাছে? হ্যাঁ, চিন্তা করিস না, আপাতত সব ঠিক আছে। বাসায় নিয়ে এসেছি। আর আরিয়া কিছুটা কেঁদেছিল। আসমানের কপালে দুটো ভাঁজ পড়ল। এখন? চারুলতা ফোন রাখতে উদ্যত হচ্ছিল। আসমানের প্রশ্ন সে আশা করেনি। কারো প্রতি উদ্বিগ্ন প্রকাশে সে তড়িৎ কর্মা নয়। এখন ঠিক আছে, ঘুমিয়েছে। আমি আছি এখানে, চিন্তা করিস না। চিন্তা করিস না উচ্চারণ করেই ফোন কেটে দিল আসমান। সুইচড অফ করলো, অতঃপর পকেটে ভরল। দৃষ্টি এবং মনোযোগ পুনরায় কেন্দ্রীভূত হলো। আর 10 মিনিটের ভেতরেই দুটো গাড়ি বের হয়ে গেল ভবনের গেট দিয়ে। সড়ক পথে আধারে মিলিয়ে গেল দ্রুতই। অপেক্ষা করল না আসমান, এগুলো গাছের গুড়ির ধার বেয়ে। সামনের বারান্দার মতন দাওয়ায় পৌঁছতে সময় লাগলো না, যেন স্বয়ং নৈঃশব্দ সে। এতটাই নিঃশব্দ চলন। খানিক শিকারী প্রাণীর মতন উঠে এলো দাওয়ায়। দুজন ঘোরাফেরা করছে এদিক সেদিক। একজন অপর প্রান্তে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, আর একজন এগিয়ে যাচ্ছে। এখনও দেখতে পায়নি। রেলিং টপকিয়ে দেওয়ালের আড়াল হলো আসমান। অপেক্ষা করলো গুনে গুনে 12 সেকেন্ড। হিসাব আগেই নজর রেখে সেরেছিল মস্তিষ্কে। গাঁড় এই পাশে পৌঁছাতেই বিড়ালের মতন ঝাঁপিয়ে পড়ল। প্রথমে পাকড়াও করলো মুখ, ঘাড়ের ধমনী বরাবর বসিয়ে দিল হিডেন ব্লেড। ফিনকি দিয়ে রক্ত ছোটার আগেই টেনে সরিয়ে দেওয়ালের আড়ালে হেলান দিয়ে রাখলো বর্তমান নিথর শরীরটিকে। এবার অপরজনের পালা। সঙ্গীকে না দেখতে পেয়ে স্বভাবতই এগুলো দ্বিতীয় ভুক্তভোগী। একই প্রক্রিয়ায় ধরাশায়ী হলো সে। এখনো পর্যন্ত সবকিছুই আন্দাজের বাহিরে, খুব বেশিক্ষণ থাকবে না। দ্রুত এগুলো আসমান। চুপিসারে নমনীয় শরীর আধারে মিশিয়ে রেখে ঢুকে পড়ল ভবনের ভেতরে। খুব ভালো মতো চেনা এই জায়গা। রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে এই আন্ডারগ্রাউন্ড সেলের গাঠনিক কাঠামো। কোনো নকশার প্রয়োজন নেই। ভেতরের দুজন গার্ডকে পাকড়াও করলো। একজনের বরাবর গলায় গাঁথল লম্বা ট্যাবলেট। অদ্ভুত মৃদু গোঙানি শুনে আর একজন তেড়ে আসতেই ঘাড় বরাবর প্রশিক্ষিত আঘাতে ধপ করে মেঝেতে পড়ল। কোনো ঝুঁকি নিল না আসমান। দু হাতে ঘাট আটকে একবার ডান আর একবার বাম দিকে মোচড় দিল। মটমট করে আওয়াজ উঠল, তারপরে লীলা খেলার সাঙ্গ। উভয়কে সোফার নিচে টেনে রেখে দ্রুত সিঁড়ির কাছে চলে এলো। ওপাশে বেসমেন্টের দরজা আধারের মাঝেই নেমে গেল দরদর করে। নিচে টিমটিমে আভার বাতির ব্যবস্থা রয়েছে। সরু অলিগলির মতন পথ, দুপাশে কারাগারের ন্যায় খুপড়ি ঘর। একজন মাত্র 3 নম্বর সেলের সামনে দাঁড়িয়ে বিড়ি টানছে। উৎকট ধোঁয়ায় তামাটে গন্ধে পরিপূর্ণ আবদ্ধ ভারী পাতাল বায়ু। আসমানের অবয়ব লক্ষ্য করল সে মাদকীয় দৃষ্টিতে। কেডারে আবুল্লা মাস্কের আড়ালে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো আসমান। যাক, তাকে পরিচিত কেউ মনে করেছে। কাজ অর্ধেক হয়ে গিয়েছে, বাকি অর্ধেক সে সম্পূর্ণ করলো অত্যন্ত দ্রুত। এগিয়ে গেল, গার্ডের কাঁধে হাত রাখলো। বোটকা গন্ধ মাস্কের ভেতর দিয়েও নাকে এলো। নেশায় বুধ হয়ে আছে। আরও ভালো, বন্ধুর মতন হাতখানা গার্ডের কাঁধে মুহূর্তেই রূপ নিল বিষাক্ত সর্পিল স্পর্শে। আবুল্লা বন্ধুর নাম শেষও করতে পারল না। ছেলের শিকের উপর আছড়ে ফেলে নিজের পকেট থেকে নাইলনের দড়ি বের করলো আসমান। মুহূর্তে সাপের দেহের মতন তা পেঁচিয়ে গেল গার্ডের কণ্ঠে। মুখে চেপে বসলো ব্ল্যাক রাবার গ্লাভস পরিহিত বলিষ্ঠ হাত। তোর শব্দ সম্ভব হলো না, শুধু চাপা গোঙানি। ছটফট করল দেহ। মিনিট খানেক, তারপর প্রাণ পাখির মৃত্যুদূতের সামনে মাথা নত করল। এলিয়ে পড়ল মেঝেতে। 30 সেকেন্ড সময় ব্যয় হলো চাবি বের করতে। সেলের দরজা খুলে ঢুকে ভেতরের চেয়ারে মাথা ঝুঁকিয়ে পড়ে থাকা রক্তসিক্ত অবয়ব নজরে পড়ল আসমানের। এগিয়ে গেল, মাথাটা ধরে দেখল বন্ধ চোখের পাপড়ি। 2 গালে হাত ঠেকিয়ে দ্রুত গতিতে চাপড় দিতে থাকলো একটানা। নিহাদ, I said I don't know anything. You... চিৎকার করে উঠতে গেলেও থমকে গেল নিহাদ। দৃষ্টি এখনো কিছুটা ঝাপসা, তবুও ওই কৃষ্ণ গহ্বর উদ্ভাসিত দৃষ্টি চিনতে মোটেও ভুল হলো না। রক্ত জমাট বেঁধে শুকিয়ে আসা ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল নিহাদের।
আসমান ভাই, দ্রুত নিহাদের বিশেষ চেয়ারে লক খুলে ফেলল আসমান। ছাড়া পেয়ে দুর্বল শরীরেও লাফিয়ে উঠল সে তাগড়া জোয়ানের মতন। উদ্যত হলো আসমানকে জড়িয়ে ধরতে, কিন্তু পরক্ষণে কি ভেবে নিজেকে দমালো। সরি ভাই। আসমান কিছু বলল না উত্তরে, উল্টো ঘুরে এগোলো সেলের বাইরে। হাঁটতে পারবে নাকি ঘাড়ে তুলবো? আই এম 60 কেজি প্লাস। আই ক্যান লিফট 80 কেজি। হাসলো নিহাত অজানা কারণে, কিছুতেই নিজের হৃদয়ের প্রফুল্লতা দমাতে পারছে না। ও ভয়ে অগ্রসর হচ্ছে। একটা সেলের সামনে থমকে পড়ল নিহাত। তারপর তীর্যক হেসে আসমানকে জিজ্ঞেস করলো, ভাই, যাওয়ার আগে একটা ধামাকা করলে কেমন হয়? মুখ ফুটে কিছুই উচ্চারণ করলো না আসমান, কিন্তু দৃষ্টির বাসনায় স্পষ্ট প্রকাশ পেল আকাঙ্ক্ষা, ধ্বংসযজ্ঞের আকাঙ্ক্ষা। তেলের ড্রাম ফেলে তেল গড়িয়ে আনলো সে বাইরের করিডোর পর্যন্ত। আসমান পকেট থেকে বের করলো লাইটার, সেটা ফেলে দিল প্রান্তে। তেলের পথ অনুসরণ করে অত্যন্ত দ্রুত এগিয়ে গেল অগ্নিদেবতা। উভয় পুরুষ দ্রুত পদক্ষেপে উঠে এলো 2 তলায়। ঠিক তখনই বিকট প্রকম্পনে কেঁপে উঠল সমগ্র ভবন। উত্তাপ এবং দাউ দাউ শিখায় জ্বলে উঠল পাতাল কক্ষ, যা ধ্বংস নামালো ভবনের দেওয়ালে দেওয়ালে। সঙ্গে সঙ্গে অসংখ্য পদক্ষেপ এগিয়ে আসছে দ্রুত, উত্তাপ সহ্য করা দায়। দৌড়ে বারান্দা পেরিয়ে বাইরের উঠানে এলো আসমান এবং নিহাদ। রক্ত ঘামে সিক্ত নিহাদ মুখ ঘষে তাকাতেই বৃক্ষের আড়ালে নিজের প্রিয় বাইকটি দেখতে পেল। এক নজর তাকালো আসমানের দিকে, রীতিমতো শিশু সুলভ উত্তেজনাকর দৃষ্টি। সড়কের চতুর্দিকে জমতে শুরু করেছে গুটিকতক বাইক এবং জিপ। নিজের বাইকটি দ্রুত গেটের সামনে আনলো নিহাদ। হেলমেট ছুঁলো আসমানের দিকে। এক হাতে ক্যাচ ধরে ছুটে গেল আসমান। নিজের হেলমেটের উইন্ডো নামিয়ে পিছনে তাকালো নিহাদ। দ্রুত এগিয়ে আসছে গাড়ি। পাশে প্রজ্বলিত কেবি গ্রুপের রাজত্বের ছোট্ট একটি অংশ। এক নজর আসমান আর এক নজর গাড়ি বহরের দিকে চেয়ে ঠোঁটের কোণে এবং বাম ভ্রু একই সঙ্গে উঁচু হয়ে উঠল নিহাদের। আই সিট অ্যাঙ্গা ফোয়া মাটিত ফেরিলে লোয়া। ফাসেন ইউর সিট বেল্ট, কুকুর ছানারা। দ্য রেস বিগিনস নাও। ফাঁকা ফ্লাইওভার, দুপাশে টিমটিমে নিয়ন আলোয় প্রজ্বলিত স্ট্রিট লাইটের সারি। বাম প্রান্তে সুউচ্চ ভবন ছুঁয়ে গিয়েছে আকাশ পর্যন্ত। টাওয়ারের উপর নির্দিষ্ট তালে জ্বলতে নিভতে থাকা লাল নীল সিগন্যাল। গগনে ভাসমান বিমানের পাইলটদের তা নজরে পড়ে সহজেই। রাত্রির নৈশব্দ গুড়িয়ে ফ্লাইওভার বেয়ে সাঁই সাঁই করে ছুটে চলেছে বাইক। কিছুটা দূরে অনুসরণে বেশ কয়েকটি গাড়ি একই গতিতে এগোচ্ছে। বায়ু সমুদ্র কেটে পথে তুলেছে পাল। সাধারণ গাড়ি চালকের কপাল কুঁচকে আসে। একতলা বিরক্তি নিয়ে ভাবে, যত সব বড় লোকের নষ্ট হলার মধ্যরাতের ঢাকা শহরের পথ নিজেদের বাপের রেসিং ট্র্যাক মনে করে। অত্যন্ত দ্রুত এগিয়ে চলেছে নিহাদ। স্পিড মিটার নির্দেশ করছে ঘন্টায় 75 কিলোমিটার বেগে ছুটে চলেছে সে। পিছনের গাড়িগুলোর নাগাল পেতে বেশ বেগ পেতে হচ্ছে। ভীষণ উপভোগ্য লাগছে বিষয়টি। ফ্লাইওভারের ফাঁকা রাস্তায় ইঞ্জিনের গর্জন তুলে সামিল হওয়া দৌড় পাল্লার প্রতিযোগিতা এখনো পর্যন্ত বিজয়ীর স্থান। ঠিক পিছনেই বসে আছে আসমান। এক হাতে নিহাদের কাঁধ শক্তভাবে চেপে ধরে রেখেছে, অন্য হাত পকেটে, যেখানে রয়েছে নিজের রিভলভার। অস্ত্রটি এখনো পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন পড়েনি। খুবই সতর্ক কেবি গ্রুপের অনুসরণকারীগণ। খোলাখুলি আক্রমণ এড়িয়ে আপাতত দ্রুততায় হারাতে চাইছে। সামনেই বাইক লক্ষ্য করে গতি কিছুটা কমিয়ে আনতে বাধ্য হলো নিহাদ। তাতে পেছনে গাড়িগুলো হু হু করে পাগলা ঘোড়ার ন্যায় ছুটে আসলো। কোনো পরোয়া নেই তাদের, যে কোনো মূল্যে পাকড়াও করা দরকার তাদের। ডেসপারেশন ইজ ডিস্ট্রাকশন মনে মনে হাসলো নিহাদ। পিছিয়ে পড়লো বাইক। অত্যন্ত দ্রুত ছুটে এলো গাড়ি, যেন ধাক্কা দেবে। দক্ষ হাতে হ্যান্ডেল পাকড়ে নিহাদ আসমানের উদ্দেশ্যে চেঁচালো, হোল্ড মি টাইট। ততক্ষণে আসমান আন্দাজ করেছে পরিকল্পনা। বাহু বাড়িয়ে শক্তভাবে আঁকড়ে ধরল সে নিহাদকে। ফ্লাইওভারের রেলিংয়ের ধারে ঘেঁষে গেল নিহাদ। শ্বাস রুদ্ধ করে ফেলল। গাড়ি দুটো কাছাকাছি আসতেই বাঁক কাটল। কঠিন এক ইউটার্ন নিল। বাইক এক পাশে হেলেই রীতিমতো সড়ক লাগোয়া হয়ে গেল। উদ্দীপ্ত মস্তিষ্ক তবু বজায় রাখলো ভারসাম্য।
উভয় গাড়ির মধ্যবর্তী সরু ফাঁকা স্থান দিয়ে বেরিয়ে গেল বিদ্যুৎ গতিতে। অপরদিকে গাড়ির হতচকিত ড্রাইভারগণ নিজেদের অজান্তেই একে অপরের কাছে এসে পড়ল মাঝখানের বাইককে চাপা দেওয়ার আশায়। কাল হয়ে দাঁড়ালো তা। সজোরে ধাক্কা খেল গাড়ি দুটি। নিয়ন্ত্রণ হারিয়ে ভন ভন করে ঘুরতে ঘুরতে চাকার আর্তনাদ তুলে রেলিংয়ে আছড়ে পড়ল একটি। গাড়ির বনেট উপরে জ্বলে উঠল স্ফুলিঙ্গ। দুমড়ে গেল ধাতব শরীরের অর্ধাংশ। এক নজর পিছনে ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে হাসল নিহাদ। এক শত্রুর পতন। এবার মহারাজ গাড়ির সৈন্য বাকিগুলোর পালা। দল বেঁধে এগিয়ে আসছে মৌমাছির ঝাঁকের মতন। সেদিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে উচ্চ কণ্ঠে নিহাদ ডাকল, আসমান ভাই, তোমার ফোনে গান আছে? একটা গান ছাড়ো না। কি গান? ধুম্মা চালে। পিঠে আসমানের আলতো থাবায় খিলখিল করে হাসতে থাকলো নিহাদ। পরক্ষণেই হ্যান্ডেল ঘুরিয়ে স্পিড আরো বৃদ্ধি করলো। ৭৭ গিয়ে ঠেকেছে তা। হেলমেট না থাকলে এতক্ষণে শ্বাস নেওয়া দায় হয়ে যেত। তীব্র গতিতে বায়ুর ঝাপটা পোশাক নাড়িয়ে দিচ্ছে। সমস্ত শরীর হয়ে উঠেছে হিমশীতল। ক্ষিপ্র গতিতে এগুলো নিহাদের বাইক। রিয়ার ভিউ মিররে এক নজর আসমানের সঙ্গে চোখাচোখি হলো। উভয়ই মাথা নেড়ে নীরব সম্মতি জ্ঞাপন করলো। বাইকের দলের মাঝখানে ঢুকে পড়ল নিহাদ। নিজের একটি হাত বাড়ালো আসমান। পাশের বাইকের আরোহীর গলায় চেপে বসলো বাহু। অত্যন্ত গতিতে ছুটে আসায় সেই ধাক্কার বেগ এতটাই অধিক হলো যে বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। হ্যাঁচকা টানে তাকে ঠেলে দিতেই পশ্চাৎ বেগের আঘাতে নিজের বাইক সহ উল্টে পড়ল সড়কের মাঝেই। অপর বাইকগুলো নিহাদের বাইকের সঙ্গে রেষারেষি শুরু করতে চাইছে। ঘেঁষে এসেছে একেবারে। এতে হিতে বিপরীত ঘটল। সুযোগ গ্রহণ করলো আসমান। তড়িৎ গতিতে এক পা উঠিয়ে সিটের গ্যাস পাইপে দাঁড়িয়ে পড়ল। উভয় হাতে সিটে ভর দিয়ে ভারসাম্য রেখে দুপা আবদ্ধ করে ছুঁড়ে দিল। পাশের বাইকের শরীরে জোর ধাক্কায় তা মুহূর্তেই হুড়মুড়িয়ে গেল। অপর এক আরোহী নিহাদের বাইকের সঙ্গে একই কাজ করতে গেলে ডান পায়ে হেলমেট বরাবর আঘাত হানল আসমান। নিহাদ এক পা তুলে ঠেলে বাইকের ভারসাম্য নষ্ট করল। 1 মিনিটের মধ্যে তিনটে বাইক গড়াগড়ি খেতে থাকলো রাস্তায়। আরোহীগণ ছিটকে গিয়েছে এদিক ওদিক। অপর একটি মাত্র বাইকের সৌভাগ্যবান আরোহী এহেন কীর্তি লক্ষ্য করে গতি কমিয়ে পিছিয়ে পড়ল। এই মানিকজোড়ের মুখোমুখি হওয়ার মতন গর্ধব সে নয়। প্রফুল্ল ধ্বনি তুলে হাসতে থাকলো নিহাদ। ফেটে যাওয়া খানিক ঠোঁটে ব্যথা পেলেও প্রফুল্লতায় ভাঁটা পড়ল না। দৃষ্টিতে ভর করলো অদ্ভুত এক আবেগ। মিররে চেয়ে আসমানের দৃষ্টির মোকাবিলা করলো সে। আই মিস দিস ভেরি মাচ। উত্তর করল না আসমান। চোখ সরিয়ে তাকালো বিস্তৃত অসীম আকাশের তারকারাজির পানে। মার্বেল ভবন। এখন একদম কাক ডাকা ভোরে নিদ্রা ভঙ্গ হয়েছে রোজার। সর্বপ্রথম নিজের দাদুকে দেখে এসেছে সে। স্থিতিশীল অবস্থা, ঘুমাচ্ছেন। নিজের হৃদয়ে প্রশান্তি অনুভব করে স্থির হয়েছে রোজা। ফ্রেশ হয়ে কিচেনে এসেছে। সকাল 5:30 বাজে। চারু ঘুমিয়ে রোজার রুমে। মেয়েটি গতকাল নিজের ফ্ল্যাটে ফেরেনি, একসাথে থেকেছে। এত জলদি উঠবে না ভেবে রোজা নিজের জন্য চুলায় চায়ের পাত্র বসালো। পানি ফুটিয়ে 2 চামচ চা পাতা দিল কড়া লিকারের জন্য, সঙ্গে চিনি এবং দুধ। গাঢ় বাদামি বর্ণে চা উতলে এলে একটা কাপে চা ঢেলে সব কিছু গুছিয়ে রাখলো। উষ্ণ চা কিছুটা ঠান্ডা হতে হতে কাঁচের দেওয়ালের পর্দা সরিয়ে দিবাকরের স্নিগ্ধ রশ্মি চুয়ে ভেতরে প্রবেশ করতে করতে কাপ হাতে তুলে নিল। চুমুক দিয়ে চেয়ে রইল দূর গগন পানে। ভোরের এই সময়টা বড্ড স্নিগ্ধ, যে স্নিগ্ধতায় পুরনো সময়ের গ্লানি ঝেড়ে জেগে ওঠে শহরগুলো। অদ্ভুত অনুভব করায় এই ভোরের আভা মানব হৃদয় উথলিত করে তোলে জীবনমুখী চিন্তায়। রোজার আখি জোড়া অনুভবে টলমল। চিন্তার দলেরা মস্তিষ্কের নিউরন হতে নিউরন আচ্ছন্ন করে রেখেছে একটি মাত্র বিষয়বস্তু, তাতে আসমান। আসমানের চেহারা দেখার পর থেকে রোজা কিছুতেই উপেক্ষা করতে পারছে না এমন দানবীয় মানবটির জীবনের আপন ইতিহাস। সে কি আদৌ দানব ছিল, নাকি তাকে দানব হিসাবে তৈরি করা হয়েছে, পৈশাচিক রূপ নিতে বাধ্য করা হয়েছে? কে করেছে?
এই সমাজ, কেভি গ্রুপ, কপলের ওই দগদগে চিহ্ন কতটা নিগুড় যন্ত্রণার সাক্ষী বহন করে চলেছে। একের পর এক নৃশংস খুন, শুধুই কি কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে এসব সাধন করা হয়েছে, নাকি কোনো উদ্দেশ্য নিহিত? যে ইচ্ছা রোজার জীবনে কোনোদিন অনুভূত হয়নি, সেই ইচ্ছা এখন হচ্ছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।